দিন আমরা ত্বরণে শেষ করেছিলাম, যে গতিবেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, এবং সেটা আমরা পেলাম কি যে ডিডিটি এই অপারেটরটা যখন ভি এর উপর কাজ করছে তখন সেটা ডিভিডিটি ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, এই এর যে মান এটা কখনো পজিটিভও হতে পারে আবার কখনো নেগেটিভও হতে পারে। যখন ত্বরণটা পজিটিভ তখন কিন্তু গতিবেগ পরিবর্তনের হার পজিটিভ, অর্থাৎ গতিবেগটা ক্রমশ বাড়ছে। যখন ক্রিকেটারের ছোড়া বলটা ওপর থেকে জিরো গতিবেগে তার হাতে নেমে আসছে, সেই সময়টা কিন্তু প্রতি মুহূর্তে তার ত্বরণ গতিবেগটাকে বাড়িয়ে দিচ্ছে। ত্বরণটা কিন্তু ফিক্সড, কিন্তু গতিবেগটা প্রতি মুহূর্তে বাড়ছে। কেন? তার কারণ তোমরা জানো, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ নিচের দিকে সমস্ত বস্তুকে টানছে পৃথিবীর কেন্দ্রের দিকে, সেই কারণে গতিবেগটা ক্রমশ বাড়তে বাড়তে ক্রিকেটারের হাতে এসে বলটা যখন পড়ছে তখন তার গতিবেগ সর্বোচ্চ। আবার যখন ক্রিকেটার ছুঁড়ছে বলটা তখন একটা হাইটে গিয়ে তার গতিবেগ শূন্য হচ্ছে, সেই সময় কিন্তু এই যে ত্বরণের মান যখন লেস দ্যান জিরো অর্থাৎ নেগেটিভ, তখন কিন্তু তার গতিবেগ ক্রমশ একটা ভ্যালু থেকে কমতে কমতে গিয়ে জিরো হচ্ছে। তাহলে এই দুটো প্রাকৃতিক উদাহরণ আমরা দেখলাম যেখানে ত্বরণের ফলে গতিবেগ বাড়ে, আবার ত্বরণের ফলে গতিবেগ প্রতি মুহূর্তে কমতেও পারে। আমরা সাধারণভাবে ত্বরণকে যদি অ্যাক্সিলারেশন বলি, আমরা মিন করি যে এটা গতিবেগটাকে বাড়াচ্ছে, তাহলে রিটার্ডেশন বা মন্দন সেটা কিন্তু গতিবেগটাকে কমায় বলেই আমরা ধরে নিই। যদিও অ্যাক্সিলারেশন পজিটিভ নেগেটিভ এটা দিয়েও তুমি বলতে পারো। এবার আমরা দেখব, তাহলে আমরা তিনটে জিনিস পেলাম, দেখো, সরণ, গতিবেগ এবং ত্বরণ। সরণ, গতিবেগ এবং ত্বরণ। এবার আমরা দেখব যে আমরা তাৎক্ষণিক গতিবেগ, তাৎক্ষণিক আমরা ত্বরণ এগুলো নিয়েই নিয়েছি। এইবার দেখব যে ওই তৎক্ষণাৎ অর্থাৎ ইনস্ট্যান্টে, প্রতি ইনস্ট্যান্টে তার গতিবেগ, তার দূরত্ব, এগুলো কিভাবে একের সঙ্গে আর একটার সম্পর্ক রয়েছে সেটা আমরা একটু দেখব। এটা করতে গেলে কিন্তু আমাদের আবার সেই অঙ্কের টুল যন্ত্রপাতির সাহায্য নিতে হবে। যেমন আমরা এখানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলাম, সেরকম আমরা আগের একদিন করেছি ইন্টিগ্রাল ক্যালকুলাস। অর্থাৎ যদি এটাকে তুমি ছোট ছোট অংশে ভাগ করা ভাবো, তাহলে ইন্টিগ্রেশন তার নামের মধ্যেই তার পরিচয়, এটা হচ্ছে সমন্বয় করা, যোগ করা। ধরে নাও অনেকগুলো ছোট ছোট গতিবেগ, তাকে আমি একসঙ্গে যোগ করছি, অনেকগুলো ছোট ছোট অতিক্রান্ত দূরত্ব, তাকে আমি একসঙ্গে যোগ করছি, এই ধরনের ভাবনাটা থাকবে। তো সেটা ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে, এবং এটা ডেফিনিট কতগুলো মেথড আছে, সেই মেথডগুলো আমরা শিখবো অঙ্কে এবং সেটাকে অ্যাপ্লাই করবো এখানে। প্রথম যেটা দিয়ে আমরা শুরু করছি সেটা হলো ডিভিডিটি ইজ ইকুয়াল টু এ। আমরা কিন্তু ধরে নিয়েছি যে ত্বরণটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু স্থির রয়েছে। ত্বরণ পরিবর্তনশীল, এরকমও কতগুলো ক্ষেত্র আছে, কিন্তু আমরা এখানে যেটা করবো সেটা ধরেই নেব যে এ স্থির। এবার তাহলে আমরা কি করছি, ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি। অর্থাৎ যদি আমরা বার করতে যাচ্ছি কি, ভি এর সঙ্গে এ এবং টি এর রিলেশনশিপ কিন্তু আমরা বার করতে যাচ্ছি। করতে গিয়ে আমরা কাকে ইন্টিগ্রেট করব? আমরা বলছি ইন্টিগ্রেট করতে হবে, কাকে ইন্টিগ্রেট করব? এই যে ছোট ছোট ডিভি, এই ভি গুলোকে, ডিভি মানে হচ্ছে ডিফারেন্স অফ ভি, এই ভি গুলোকে আমি যোগ করছি। এ তো কনস্ট্যান্ট, তার তো আর বাড়া কমা নেই, কিন্তু টি সেটা কনস্ট্যান্ট নয়, প্রতি মুহূর্তে সেটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই যোগগুলো এবার আমরা করতে করতে যাব। এই যোগের চিহ্নটা হচ্ছে একটা লম্বা এস এর মতো। এই এস এর আবার কতগুলো ধরন আছে। আমরা যে ধরনটা নিয়ে এখন কাজ করছি সেটা হচ্ছে, এটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনিট ইন্টিগ্রাল। এখানে ইনডেফিনিট কেন? তার কারণ ভি এর মান কত থেকে কত সেটা আমি কিছু বলে দিব না, টি এর মান কত থেকে কত, কতক্ষণ পর্যন্ত আমি গতিবেগটাকে অবজার্ভ করছি সেটাও আমি বলে দিব। অর্থাৎ এটা সেই দিক থেকে ইনডেফিনিট।
কিন্তু কতগুলো তো ব্যাপার আছে, একটা গতিবেগ হচ্ছে, তার কতগুলো কারণ আছে, কতগুলো শর্তও আছে। কি শর্ত? যে শর্তগুলো আমি এখানে আরোপ করবো, আমি যেমন ভি এবং টি এর মানের রেঞ্জটা বলে দিইনি, কিন্তু শর্তটা বলতে হবে, নইলে কিন্তু এই বিষয়গুলোকে ঠিক বোঝা যাবে না। কি শর্ত? ধরে নিতে হবে যে হয় বস্তুটা t ইজ ইকুয়াল টু 0 সময় যখন তুমি অবজার্ভ করা শুরু করলে বস্তুর গতি, হয় তখন সে প্রাথমিক গতিবেগ একটা কিছু ছিল, হয় তার কিছু একটা প্রাথমিক গতি ছিল, অথবা তার প্রাথমিক গতি ইউ 0 ছিল। আমি ভিটাকে কেন নিলাম না? কারণ ভিটা হচ্ছে প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। ভিটা আমি আগেই দেখিয়েছি, ভিটা হচ্ছে ফাংশন অফ টি, অর্থাৎ টি এর ভ্যালুর উপরে সে অপেক্ষা করে আছে, সেই জন্য তার নেচারটাই হচ্ছে সে টি এর অপেক্ষক। কিন্তু ইউটা নয়, ইউটা হচ্ছে একটা ডেফিনিট ভ্যালু আছে তার প্রাথমিক বেগ, এইটাই হচ্ছে তার শুরুর সময় তার কন্ডিশন, যে হয় তার কিছু বেগ আছে অথবা তার নেই। এবার আমি ধরে নিচ্ছি তার কিছু একটা বেগ আছে, কারণ সুবিধা হলো যে তুমি যদি ইউটা ধরে নাও কিছু একটা, তাহলে যে কোনো সময় তুমি সেটাকে 0 বসিয়ে নিতেও পারো। তাহলে আমরা এটাকে বরং কেটে দিই। তাহলে t is equal to 0 তে তার প্রাথমিক বেগ হচ্ছে u, এটা ধরে নিলাম। এইবার আমরা dv 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 করে যোগ করতে করতে যাব, কি পাবো? আমি dv কে যোগ করে পাবো টোটাল একটা v, এদিকে পাবো a into t প্লাস এইখানে ইনডেফিনিট ইন্টিগ্রালে যেটা আসে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বলে, সেটাকে c দিয়ে লিখলাম, সেটা এলো। এবার আমাদের হাতে সিটা কি সেটা আমরা জানি না এখন, আমরা এখানে ইনডেফিনিট ইন্টিগ্রাল, তাতে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে, আমরা সেই নিয়ম অনুযায়ী এখানে লিখেছি। এবার তার মান বার করব। এই যে প্রথমে কন্ডিশনটা রয়েছে, এই কন্ডিশন থেকে আমরা c এর মানটা বার করব। কি করছি দেখো, আমি t is equal to 0 বসাবো। সেই t is equal to 0 অবস্থায় প্রাথমিক বেগ কত? u। তাহলে এখানে যদি আমি u লিখি, তাহলে a into 0 plus c, এখান থেকে এটা 0 হয়ে যাচ্ছে, সুতরাং c is equal to u হয়ে যাচ্ছে, অর্থাৎ যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা এখানে এসেছিল আমাকে, সেটার মান হলো u। তাহলে আমি একটা কমপ্লিট ইকুয়েশন পেলাম, যেটা পরিষ্কারভাবে যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইম টি তে এর সঙ্গে টি এর রিলেশনটাকে পরিষ্কার বুঝিয়ে দিল। আমি কনস্ট্যান্টটাকে সামনে লিখছি, আর এইভাবে সেটা ইকুয়েশনটা লেখা হচ্ছে v is equal to u plus at, অর্থাৎ যে কোনো একটা সময় t তে আমি যদি v এর মান জানি, তাহলে u বার করতে পারবো, এর মান যদি জেনে রাখি তাহলে u বার করতে পারবো। যে কোনো এই 1 2 3 4 এই চারটি রাশির মধ্যে যে কোনো তিনটে রাশি জানলেই আমি আরেকটা ফোর্থ রাশিটাকে ক্যালকুলেট করে নিতে পারবো, সেগুলো আমরা পরে করব। এবার আমরা এটাকে নিয়ে আরেকটু কিছু করা যায় কিনা সেটা দেখি। তাহলে আমরা পেয়েছি হচ্ছে v is equal to u plus at। আমি এবার v এর বদলে আমরা কিছুক্ষণ আগেই তোমাদের দেখিয়েছিলাম যে dx dt is equal to v। আমি যদি এবার সেটা লিখি, তাহলে জিনিসটা কেমন দেখতে হয়? এটা তাহলে এরকম দাঁড়াবে, dx dt is equal to u plus at। এখানেও আচ্ছা dx is equal to dt টাকে এদিকে নিয়ে গেলে u dt plus at dt। এবার আমি ইকুয়েশনটাকে বার করার জন্য ইন্টিগ্রেট করব, তাহলে এখানে আমার আবার সেই ইনডেফিনিট ইন্টিগ্রাল, সুতরাং একটা বাউন্ডারি কন্ডিশন আমার লাগবে। সেটা কি? আমি ধরে নিয়েছিলাম যে
বস্তুটা বা পার্টিকেলটা যখন শুরু করেছে তখন t is equal to 0 সময়ে তার সরণ ছিল x is equal to 0। t is equal to 0 সময় তার x is equal to 0 ছিল। এইটা হচ্ছে আমার কন্ডিশন। এবার আমরা করি ইন্টিগ্রেশনটা। কি পাচ্ছি? ইন্টিগ্রাল dx হচ্ছে x is equal to u into t plus a তো কনস্ট্যান্ট, এর বাড়া কমা নেই, সুতরাং বাইরে চলে আসবে t dt। আমাদের কতগুলো ইন্টিগ্রেশন তোমাদের আমি ম্যাথমেটিক্যাল পার্টটা করানোর সময় বলেছিলাম যে কিছু কিছু জিনিস আমাদের যেমন অঙ্কে করতে হবে সেই বিষয়গুলো মনে রাখতে হবে, কারণ আমরা ফিজিক্সের ক্ষেত্রে সেগুলোকে অ্যাপ্লাই করব। যদি এরকম একটা ধরো x টু দা পাওয়ার n, তার পাওয়ার হচ্ছে n dx, এরকম একটা রাশি যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তার ফল হয় x টু দা পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এখানে আমরা ইন্টিগ্রাল t dt, এখানে t এর পাওয়ার কত 1, তাহলে এখানে n is equal to যদি 1 বসাও তাহলে কি হয়, t এর জায়গায় x এর জায়গায় t বসাও, তাহলে এটা হয় t টু দা পাওয়ার, আমি পুরোটা লিখি তাহলে বুঝতে পারবে, t টু দা পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। এবার এখনো শেষ হয়নি, কারণ একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বসবে, অর্থাৎ x is equal to তাহলে দাঁড়ালো ut প্লাস এই 1 প্লাস 1টা যোগ হয়ে 2 হলো, আমি সেটা হাফ করে সামনে নিয়ে এলাম a t স্কয়ার প্লাস c। এবার আমরা সেই বাউন্ডারি কন্ডিশনটাকে এখানে অ্যাপ্লাই করব c এর মানটা বার করার জন্য। t is equal to 0 বসাবো, তাহলে এটা 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, আর t is equal to 0 তে x তো 0 ছিল, সুতরাং সমস্তটা কেটে গিয়ে t এর c এর ভ্যালু চলে এলো, c এর ভ্যালু চলে এলো। আচ্ছা আমি এখানটা মুছলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, 2t স্কয়ার প্লাস c। এবার এইখানে পরের লাইনে এটা 0 হলো, এটা 0 হলো, x is equal to 0 হলো, সুতরাং c is equal to 0 ই হলো। তাহলে আমরা এবার যে ইকুয়েশনটা পেলাম সেটা দাঁড়ালো x is equal to ut plus half a t square। এটা আরেকটা ইকুয়েশন হলো যেটা পরিষ্কার বলছে যে যে কোনো ইনস্ট্যান্ট অফ টাইম t তে যদি u আমাদের প্রাথমিক গতিবেগ থাকে বস্তু কণার, যদি ত্বরণ থাকে a, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব x is equal to ut plus half a t square। এই দুটো ইকুয়েশনে দেখো t কিন্তু রয়েছে, v তো t এর অপেক্ষক রয়েছে, আবার x ও সেই হিসেবে t এরই অপেক্ষক রয়েছে। এবার আমরা দেখি চেষ্টা করে যে এই এতগুলো জিনিস u v a t x এগুলোর মধ্যে থেকে যদি t বাদ দিয়ে কোনো ইকুয়েশন আমরা লিখতে পারি। আমরা আবার শুরু করছি v is equal to dx dt এই জায়গা থেকে। আমরা কি লিখছি, ধরো আমি যদি এরকম ভাবে লিখি যে এইভাবে আমি লিখে নিতেই পারি dx by dv into dv by dt। dv by dt টা কি, আমাদের একটা চেনা জিনিস, এটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, মনে আছে সবার? তাহলে
ভি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এ ডিএক্স ডিভি। আমি ডিভিটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কি দাঁড়াবে ভি ডিভি ইজ ইকুয়াল টু এ ডিএক্স। আবার ইকুয়েশন বার করতে হলেই আমাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করব। এবার দেখো আবার সেই বাউন্ডারি কন্ডিশন আসবে, কারণ একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, সেটাকে ইভ্যালুয়েট করার জন্য আমার বাউন্ডারি কন্ডিশন দরকার। আমার মনে করে দেখো আমাদের t is equal to 0 তে ছিল x is equal to 0 এবং t is equal to 0 তে v is equal to ছিল u, প্রাথমিক গতি একটা u ছিল। তাহলে t টাকে যদি আমরা অমিট করি তাহলে x is equal to 0 তে v is equal to u। এবার তাহলে এইখানে যে নিয়মে x to the power n dx এর ইন্টিগ্রেশনের ভ্যালু হয় n প্লাস x to the power n plus 1 by n plus 1, সেভাবেই এটা হবে। এখানে যেহেতু v এর পাওয়ার 1 এবং এখানে x এর কিছু নেই, মানে যে কোনো কিছু টু দ্য পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে আমরা এখানে a into 1 dx, তাহলে 1 এর বদলে x to the power 0 লিখতে পারি। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো v to the power 1 plus 1 by 1 plus 1, সেটা হিসেব করে দাঁড়ায় v square by 2 is equal to হচ্ছে a into x to the power 0 plus 1 by 0 plus 1, অর্থাৎ x by 1 প্লাস একটা c, 1টা তুলে দিলাম, তাহলে v square by 2 is equal to a into x plus c। আমরা আবার c টাকে ইভ্যালুয়েট করার জন্য আমরা এবার ওই বাউন্ডারি কন্ডিশন বসাবো, যেটা নাকি x is equal to 0 তে v is equal to u। তাহলে বসাই u square by 2 is equal to a into 0 plus c, তাহলে c is equal to হচ্ছে u square by 2 is equal to c। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো ইকুয়েশনটা v square by 2 is equal to a into x plus c এর ভ্যালু দাঁড়িয়েছে u square by 2। এটাকে ঠিকঠাক করে লিখে নিলে চলে এলো u square plus 2ax। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম যেটা নাকি t ছাড়া ইন্ডিপেন্ডেন্ট অফ t, আমরা থার্ড ইকুয়েশনটা পেলাম। তাহলে এই তিনটে ইকুয়েশন দিয়ে আমরা মোটামুটি এবার পরিমাপটা করতে পারবো যে সে গতিশীল অবস্থায় কতটা দূরত্ব গেছে, কতটা গতিবেগ হয়েছে ইত্যাদি। এবার দেখো আমরা এখানে যে টাইমটা নিয়েছি সেটা হচ্ছে, মনে করো তোমার হাতে স্টপ ওয়াচ আছে, মনে করো দৌড় প্রতিযোগিতা হচ্ছে, যিনি স্টার্টারে থাকেন তিনি মানে স্টার্টিং এ থাকেন তিনি হাতে একটা স্টপ ওয়াচ রাখেন, তিনি স্টপ ওয়াচ স্টার্ট করলেন, ফায়ারিং হলো, প্রতিযোগীরা দৌড়তে আরম্ভ করলো, যেই ফিনিশে গেল সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচটা বন্ধ হলো। এটা একটা টোটাল পিরিয়ড অফ টাইম, এর মধ্যে প্রতিযোগীরা দৌড়েছে। গাড়ি যাচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, কতক্ষণ সময় সেটাও আমরা ঘুরে দেখে বলে দিতে পারি। কিন্তু একটা সময়ের মধ্যে এই যে গোটা একটা সময় যদি তোমার এখান থেকে একটা সময় শুরু হয় আর এখানে শেষ হয়, তাহলে তার মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ থাকে, প্রতি সেকেন্ডের ভাগ করে করে তবে কিন্তু একটা গোটা পিরিয়ড অফ টাইম তৈরি হয়। এবার সেইখানে গতিটার অবস্থা কি, সেখানে গতিবেগটাই বা কেমন, এটা যদি আমরা ভাবি খুব ইন্টারেস্টিং। দেখো মনে করো t is equal to 5, তাহলে প্রথম সেকেন্ডে t is equal to 1, তারপরের সেকেন্ডে 2, 3, 4 and 5, প্রতিটা ভাগে
টাইমের ডিউরেশন হচ্ছে 1 সেকেন্ড। কিন্তু একটা কথা ভাবো, যদি একটা বস্তু কণা u = 0 থেকেও শুরু করে বা যদি প্রাথমিক একটা বেগ নিয়ে সে শুরু করে, আমরা জানি টোটাল t সেকেন্ড পরে তার v = u + at হবে। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো তৃতীয় সেকেন্ডে, যখন তৃতীয় সেকেন্ড চলছে তখন বস্তুটা তৃতীয় সেকেন্ডের শেষে চতুর্থ সেকেন্ড শুরু হবে, সেই সময়টাতে তার কত গতিবেগ, এটা কিন্তু টোটাল এই টাইমটা বসিয়ে পাওয়া যাবে না। তার কারণ দেখো প্রতি সেকেন্ডে এখানে যদি আমি 1 সেকেন্ড পরে হিসেব করি তাহলে v = u + a × 1, তাহলে u + a হচ্ছে, এখানে u + 2a হচ্ছে, এখানে 3a হচ্ছে। তাহলে প্রতি সেকেন্ড বাদে বাদে কিন্তু তার গতিবেগ পাল্টাচ্ছে। ভালো কথা, যদি গতিবেগ পাল্টায় অর্থাৎ ত্বরণ যদি থাকে, তার বস্তুর গতিবেগ যদি বাড়ে, তাহলে এই ডিউরেশনে সে যতটা দূরত্ব যাবে, এই ডিউরেশনে নিশ্চয়ই তার থেকে একটু বেশি দূরত্ব যাবে, কারণ তার গতিবেগ বেড়ে গেছে, আরো বেড়ে গেছে, এই সময় আরো একটু বেশি দূরত্ব যাবে। এরকম প্রতি সেকেন্ডে কিন্তু তার দূরত্ব বাড়বে। সেটা আমরা বার করবো কি করে? একটা জিনিস দেখো, যদি আমি তৃতীয় সেকেন্ড বলি তাহলে সেটা কত? দ্বিতীয় সেকেন্ড শেষ হয়ে গেছে, এইখানে দ্বিতীয় সেকেন্ড শেষ হলো, তৃতীয় সেকেন্ড শুরু হচ্ছে, তাহলে t = 2 সেকেন্ড শুরু হচ্ছে, আর এই যে ডিউরেশনটা এই পর্যন্ত, এখানে t = 3 সেকেন্ড এই শেষ হলো, এই যে গ্যাপটা t = 3 সেকেন্ড, এই গ্যাপটা হচ্ছে তৃতীয় সেকেন্ড তার ডিউরেশন। এবার এখানে সে কতটা যাবে দেখো, আমি তৃতীয় দিয়ে বলছি বোঝার সুবিধার জন্য, যে t = 3 সেকেন্ডে আর t = 2 সেকেন্ডে, মানে 3 - 1 সেকেন্ডে, দ্যাট ইজ 3 - 1 সেকেন্ড শেষ হলো, আর 3 = 3 সেকেন্ড এই চলতে থাকলো, t = 4 সেকেন্ড শুরু হবে, তার আগের গ্যাপটা পর্যন্ত এই দূরত্বটাকে আমাকে মাপতে হবে। আমরা তাহলে কি করব? আমি যদি করি এটা যে t = 3 সেকেন্ডে সে কতটা গেছে সেটা আমি ভেবে নিলাম, আমি ফর্মুলা বসিয়ে বার করে নিতে পারবো, যে x = ut + ½ থেকে আমি বার করে নিতে পারবো। করে যদি আমি এখান থেকে t = 2 সেকেন্ডে কত গেছে এটা যদি আমি বার করি, তাহলে আমি পরিষ্কার তৃতীয় সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা আমি বার করতে পারবো, দ্যাট ইজ এইটুকু। তাহলে 3 সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বার করতে হয়, তাহলে t = 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস t - 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করলেই হবে। এইটাকে এটা এইভাবে আমাদের বুঝতে হবে। এবার আমরা এটাকে এই অঙ্কে এমনি বসিয়েও করতে পারি, আবার সে ক্যালকুলাস দিয়েও করতে পারি। আমরা যদি এভাবে করি, এমনি করি, সেই যে সময় গ্যাপটা সেটাকে বলা হচ্ছে t-তম সেকেন্ড। তৃতীয় সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, সেগুলো জেনারেল টার্ম হচ্ছে t-তম সেকেন্ড। t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা আমরা বার করব। সেটাকে আমি xt বলে লিখছি। এবার তাহলে কি করব? x = t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস t - 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি বা এটাকে tth বলি, তাহলে এইটা আমি লিখতে পারবো xt - xt - 1, অর্থাৎ এখানে x এর জায়গায় tটাই বসাবো, যা আছে তাই থাকবে, আর এখানে প্রতিটা জায়গায় t যেখানে আছে সেখানে t - 1 বসাবো। আমি একটা ব্র্যাকেটে নিয়ে নিই, তাহলে তোমাদের হিসেব করতে সুবিধা হবে। এবার তো সিম্পল অ্যালজেব্রা, বুঝতেই পারছো।
আমি এগুলোকে বাইরে বার করে আনি, ইউটি প্লাস ইউ। এবার যেটা আছে সেটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরে কি আছে, হাফ এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। এইটা যদি এবার ব্র্যাকেটের বাইরে বেরিয়ে আসে, আমি ইচ্ছে করে স্টেমগুলো বাড়ালাম একটু, তোমাদের ক্যালকুলেশন বুঝতে সুবিধা হয়। হাফ এ টি স্কোয়ার, বাইরের মাইনাসটা লক্ষ্য করো, প্লাস 2t ইন্টু হাফ এ, কেটে গিয়ে হলো শুধু এ টি, মাইনাস হাফ এ ইন্টু 1, এই হলো। এবার কি কি কেটে যাচ্ছে দেখো, সেগুলোকে সব কেটে দেবো, ইউটি ইউটি কাটছে, মাইনাস হাফ এ টি স্কোয়ার মাইনাস হাফ এ টি স্কোয়ার কাটছে, পড়ে থাকছে এটা এটা এবং মাইনাস হাফ এ। পরিষ্কার করে লিখলে কি দাঁড়াচ্ছে, এক্স টি তম, সেটা হচ্ছে ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। এটাকে আরেকটু শর্ট করে ছোট্ট করে লেখা যায়, হাফ এ ইন্টু 2t মাইনাস 1। তাহলে এক্স টি তম হলো, এক্স টি তম হলো টি তম বা টি এথ বলতে পারো, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এই হলো তোমার মোটামুটি গতিবেগের পরিমাপ সংক্রান্ত যে চারটে ইকুয়েশন, সেটা আমরা পেলাম। এবার দেখো এগুলো এতক্ষণ আমরা এগুলো অ্যালজেব্রা, কিছুটা ক্যালকুলাস, এই সমস্ত দিয়ে হিসেবগুলোকে করলাম। এবার তোমরা এটাকে, আমি প্রথমেই তোমাদের বলেছি যে আমরা যদি সবটা গ্রাফের দুটো অক্ষ মধ্যে ফেলে তাকে বোঝার চেষ্টা করি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে। দেখো যদি মনে করো আমরা, এটা হচ্ছে টি অক্ষ আর এটা হচ্ছে দূরত্ব। আমি যদি এইরকম, আমি বলি যে আমি একটা বস্তু কটা গতিশীল, আমি তার গতিশীল অথবা স্থিতিশীল তোমরা বলবে সেটা, আমি যদি এরকম একটা লাইন আঁকি এবং জিজ্ঞেস করি যে আচ্ছা এখানে বস্তুর গতির অবস্থাটা কি, এক্স ভার্সেস টি, সেখানে এই লেখচিত্রের মধ্যে টি অক্ষের সমান্তরাল একটা রেখা, এখানে আমি জিজ্ঞেস করি যে গতির অবস্থাটা কি। তোমরা দেখো প্রথমেই লক্ষ্য করতে হবে যে সময় বাড়ছে, মনে করো তুমি স্টপওয়াচ দেখছো, সময় বাড়ছে, টিকটিক করে ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে পাল্লা দিয়ে তার দূরত্ব কিন্তু বা অবস্থান কিন্তু বাড়ছে না, পাল্টাচ্ছে না। তাহলে এইটাকে আমরা কিরকম, গতির অবস্থাটা কিরকম, এর গতি নেই, এটা গতিহীন বা স্থিতিশীল বস্তু। তাহলে এইটা হচ্ছে একটা স্থিতিশীল বস্তু। এটা হচ্ছে একটা স্থিতিশীল বস্তু। এবার যদি আমরা আর একটা এরকম এক্স ভার্সেস টি আঁকি, এবার বলি যে এটা এরকম একটা সরলরেখা, এদিকে টি এদিকে এক্স, এক্স ভার্সেস টি, এখানে দেখতেই পাচ্ছ সময় বেড়েছে, এক্সও বেড়েছে। এখানে গতির অবস্থাটা কি, অবশ্যই এটা গতিশীল বস্তু, কিন্তু আমি যদি বলি যে আরেকটু আমি তোমার কাছ থেকে আরেকটু বিশদে জানতে চাইছি, তুমি আর কি বলতে পারো, এটা গতিশীল বস্তু, ঠিক আছে, আর কি বলতে পারি আমরা। দেখো আমরা যে কোনো দুটো পয়েন্ট সিলেক্ট করলাম, ধরো এরকম জায়গায়, আমি তোমাদের আগেই বলেছিলাম যে গতিবেগ মানে হচ্ছে সরণ পরিবর্তনের হার। এবার
আমরা যদি দুটো পয়েন্ট নিই, মনে করো এটা হচ্ছে x1 t1 আর এটা হচ্ছে x2 t2, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম, এই কমপ্লিট করলাম। তাহলে এইটুকু কি দাঁড়ালো? এটা হচ্ছে x অফ, তাহলে এইটুকু হলো x2 মাইনাস x1 আর এটা হলো t2 মাইনাস t1। এই হচ্ছে x মানে t অক্ষের সঙ্গে এই সরলরেখাটা কোণ, এটা এখানে থিটা। এইটা থিটাটা যদি নাও লিখি, আমি যদি থিটার কথা এখন বললামই না, আমি যদি জাস্ট x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1 এইটা লিখি, তাহলে এটা কি দেয়? v দেয়। এইবার তুমি এখানে এরকম দুটো পয়েন্ট আবার সিলেক্ট করতে পারো, সেখান থেকেও তুমি একইভাবে লম্ব টানতে পারো, এখান থেকেও টানতে পারো, এই টানতে পারো। এখানেও কিন্তু একটা সেট অফ, মনে করো t3 মাইনাস t4 আর এদিকে x3 মাইনাস সরি t4 মাইনাস t3 আর এদিকে x4 মাইনাস x3 আসবে। তাহলে সেম কিন্তু x4 মাইনাস x3 বাই t4 মাইনাস t3, এটা দেখো সেম থিটা কিন্তু এখানে, অর্থাৎ এই যে থিটাটা সেটা কিন্তু পরিবর্তিত হয়নি। এটা হচ্ছে সরলরেখার নতিকোণ বলে, এটা পরিবর্তিত হয়নি। এবং আমরা যদি একটু ভাবি তাহলে দেখতে পাবো যে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে তার ট্যান থিটা কিন্তু এইটা লম্ব বাই ভূমি। দেখো এখানেও কিন্তু সেই ট্যান থিটা লম্ব বাই ভূমি, অর্থাৎ এটার ভিটা এই গতি বরাবর তার কিন্তু ভিটা সমান রয়েছে। তাহলে এটা কিরকম বেগে, আমি তোমার কাছ থেকে বিশদটা জানতে চাইছিলাম, যেটা হচ্ছে এটা যেটা গতিশীল এবং এটা একটা সমবেগে গতিশীল বস্তু। কেন? তার কারণ প্রতি যে কোনো এই লাইন বরাবর প্রতি দুটো পয়েন্টের জন্য এর ট্যান থিটাটা কনস্ট্যান্ট, অর্থাৎ তার সরণ পরিবর্তনের হারটা কনস্ট্যান্ট। তার মানে এটা হচ্ছে একটা সমবেগ সম্পন্ন পথ। এটা যেমন স্থির, এটা তেমনি সমবেগ সম্পন্ন। এবার মনে করো আমি ট্রেনের কথা বলছিলাম, যে ট্রেন স্টেশন থেকে 0 গতিবেগে তার যাত্রা শুরু করেছে, করতে করতে তার বেগ একটা সময় ম্যাক্সিমাম হলো, তারপরে তার বেগ সমগতি হলো, তারপরে মনে করো এই হচ্ছে এক্সাক্টলি সে t is equal to 0 তে x is equal to 0 ছিল এবং u is equal to 0 ছিল। এখানে t is equal to 0 তে x is equal to 0, u is equal to 0। তাহলে এখান থেকে শুরু হলো, এবার তার গতিবেগ সমহারে বাড়ল, সমহারে বেড়ে তারপরে একটা সময় তার গতিবেগ সমবেগ হয়ে গেল। আচ্ছা, এবার আমি একটা অন্য উদাহরণ দেব। x ভার্সেস t গ্রাফ, একটা গতিবেগের লেখচিত্র হচ্ছে এইরকম, ক্রমশ এইদিকে উঠে যাচ্ছে ইউর মতো, অর্ধেক ইউর মতো। এখানে আমি কি করে বুঝবো যে তার গতিবেগের নেচারটা কি? সে কি সমগতিতে আছে নাকি তার গতিবেগ ক্রমশ চেঞ্জ হচ্ছে? কিভাবে বুঝবো? ঠিক সেম ওয়েতে যেখানে আমি এখানে আমরা ট্যান থিটা হিসেব করেছিলাম, x1 t1 আর x2 t2 ছিল, আমরা কি করেছিলাম যে কোনো দুটো পয়েন্ট দিয়েছিলাম সেখান থেকে পারপেন্ডিকুলার টেনেছিলাম। ঠিক একইভাবে আমরা কিন্তু এখানেও করব, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে যে এরা কিন্তু ওই গ্রাফটার মতো স্ট্রেট লাইন নয়। ঠিক আছে, তবুও আমরা নিয়মটা ফলো করি। আমরা এখানেও x1 t1 x2 t2 আমরা আবার এখানে পারপেন্ডিকুলার টানব এবং এই পয়েন্ট দুটো যোগ করলাম। তোমাদের এখানে বুঝতে একটু হয়তো অসুবিধা হচ্ছে যে একটা হচ্ছে
এই স্ট্রেট লাইনটা হচ্ছে এই রকম, আর কার্ভটা কিন্তু এইভাবে তার সাথে প্রায় টাচ করে গেছে, এখনো টাচ করেনি। আমরা এবার এইটার নতিটাকে থিটা বলে, এটা থিটা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1। এবার আগেরটা ছিল স্ট্রেট লাইন, কোনো অসুবিধা ছিল না, পরিষ্কার আমরা থিটাটা পাচ্ছিলাম। এইখানে আমরা যে থিটাটা পাচ্ছি সেটা দেখো, যদি আমি এটা করি যে ক্রমশ এই লাইনটাকে আস্তে 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 আমরা এই গ্যাপটাকে ছোট 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 করে দিচ্ছি, স্কুইজ করে দিচ্ছি। করতে 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 এমন একটা পয়েন্টে আনলাম যে পয়েন্টে এসে এই x1 t1 আর x2 t2 মিলে গেল একসঙ্গে, এবং এই পয়েন্টে এটা একটা স্পর্শক হয়ে গেল, এটা একটা স্পর্শক হয়ে গেল। তাহলে কিন্তু এই পয়েন্টে এই স্পর্শকটার নতি হয়ে গেল থিটা, যেটা এতক্ষণ আমাদের কাছে এরকম একটা ট্রায়াঙ্গেল ছিল যার একটা থিটা ছিল, x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1 ছিল tan থিটাটা। সেইটাই কিন্তু যদি আমি আস্তে আস্তে স্কুইজ করে দিই জিনিসটাকে, তাহলে এইরকম একটা পয়েন্টে সেটা স্পর্শ হয়ে গেল এবং এক্স অক্ষের সঙ্গে তার অ্যাঙ্গেল হলো থিটা। এবার এটা করতে গেলে আমি তো এইভাবে রেখে আর লিখতে পারবো না তাকে, তখন কি করতে হবে, tan থিটা tan থিটাই থাকবে, কিন্তু t2 মাইনাস t1 এটাকে আমি স্কুইজ করে দিয়েছি। কতটা স্কুইজ করেছি, 0 বানিয়ে দিয়েছি না, দুটো পয়েন্ট তাদের যে নিজস্ব আইডেন্টিটি নিশ্চয়ই আছে, কিন্তু আমি যতটা ছোট সম্ভব ততটা ছোট করে দিয়েছি। অর্থাৎ মনে করে দেখো যে আমরা ওই যে ডেল্টা টি টেন্ডস টু 0 সেটা আবার এখানে বসালাম, অর্থাৎ এই যে tan থিটা সেটা হয়ে গেল কার থিটা, এটা হয়ে গেল স্পর্শকটার থিটা, এবং যে পয়েন্টে তুমি তার এই ভেলোসিটিটা ক্যালকুলেট করছো, এটা তো এই যে x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1 টা তো একটা ভেলোসিটিও বটে, এবং সেটাকে আমি পাচ্ছি tan থিটা হিসেবে। আবার তুমি যদি এটা হিসেব করো যে কোনো একটা x ভার্সেস t গ্রাফের মধ্যে, লেখচিত্রের মধ্যে যে কোনো একটা পয়েন্টে যদি তুমি স্পর্শক পাবো, সেই স্পর্শকের যে নতি সেটা কিন্তু এই xt গ্রাফে আমাদের তাৎক্ষণিক গতিবেগটাকেই দিচ্ছে। দেখো ডেল্টা টি টেন্ডস টু 0, x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1 টা কিন্তু আমরা তাৎক্ষণিক গতিবেগ যখন ডিফাইন করেছিলাম তখন এই গতিবেগটাকেই এইভাবে ডিফাইন করেছিলাম। অর্থাৎ একটা xt গ্রাফে যে কোনো একটা পয়েন্টে যখন তুমি তার গতিবেগ ক্যালকুলেট করতে যাচ্ছ তখন সেটা কিন্তু বেসিক্যালি তার স্পর্শকের নতি। এইটা কিন্তু একটা বিরাট ইন্টারেস্টিং ফাইন্ডিং যে x ভার্সেস t গ্রাফে যদি স্পর্শকের নতিটা আসছে সেটা হচ্ছে আসলে এই পয়েন্টে বস্তুটার ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক গতিবেগ। এবং এইখান থেকে গতিবেগটা কেন তাৎক্ষণিক, এই যে গ্রাফটার নেচারটা যে এরকম আস্তে আস্তে উঠে উঠে যাচ্ছে, দেখো তুমি কখনোই একটা সেম থিটা পাবে না। তুমি যদি এরকম দুটো পয়েন্টে এটাকে ক্যালকুলেট করো এইভাবে, সেই সেম ডেল্টা টি আর ডেল্টা এক্স রেখে এখানে একটা লাইন টানো, এটাকে তুমি এখনো স্পর্শক বলতে পারছো না, এবার তুমি ডেল্টা টি টেন্ডস টু 0 তার উপরে অ্যাপ্লাই করো, তাহলে এই পয়েন্টে যে নতিটা আসবে সেটা হচ্ছে, মনে করো এই পয়েন্টে যে নতিটা আসবে সেটা হচ্ছে এই রকম, যার থিটাটা অন্যরকম, এই থিটা নয়, পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্থাৎ যেহেতু প্রতি মুহূর্তে তার tan থিটা পাল্টাচ্ছে, তার মানে তার ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি পাল্টাচ্ছে, তার মানে এটা হচ্ছে পরিষ্কার একটা ভেরিয়েবল ভেলোসিটি বা পরিবর্তনশীল গতিবেগের একটা পরিষ্কার উদাহরণ। এই সমস্ত জায়গাটার মধ্যে কিন্তু, এই গতিবেগের সমস্ত পর্যালোচনাটার মধ্যে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে ত্বরণ কিন্তু এখানে কনস্ট্যান্ট রয়েছে। আচ্ছা, এবার তোমাদের আমি দুটো লেখচিত্রের ছবি দেখাই। এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি x ভার্সেস t, এবং এইরকম যদি একটা স্ট্রেট লাইন থাকে তাহলে আমরা এই গতিটাকে কিরকম গতি বলেছি, এটা হচ্ছে সমগতির উদাহরণ। তাহলে x ভার্সেস t গ্রাফে একটা স্ট্রেট লাইন যদি সমগতির উদাহরণ হয়, তাহলে v ভার্সেস t গ্রাফে একটা স্ট্রেট লাইন সেটা কিসের উদাহরণ হবে?
এটার সাথে মিলিয়ে বলা যায় এখানে যদি dx by dt is equal to v হয় সেটা সমগতি, এখানে dv by dt is equal to a ত্বরণ, সেটা হচ্ছে এই উদাহরণটা। এটা হচ্ছে একটা সমতরণে যখন একটা বস্তুকণা থাকে তার লেখচিত্র। এটা হচ্ছে সমবেগ, এটা সমবেগ, এটা হচ্ছে সমতরণ। এবার আমরা v ভার্সেস t এর আরেকটা গতিবেগের একটা উদাহরণ নেব। পাশাপাশি আমরা ওই গ্রাফটাও রাখবো যেখান থেকে আমরা ভেরিয়েবল ভেলোসিটি বা পরিবর্তনশীল ভেলোসিটির উদাহরণটা বুঝতে পেরেছিলাম। কিরকম, যদি এই রকম হয় গ্রাফটা, তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল গতি। তাহলে এই v ভার্সেস t গ্রাফে যদি এরকম হয় তাহলে একইভাবে একই যুক্তিতে dx by dt is equal to v, সেটা পরিবর্তনশীল গতি, এবং এখানে tan থিটা স্পর্শকের নতি, সেটা হচ্ছে বস্তুর তাৎক্ষণিক গতিবেগ বা dx dt। একই জিনিস এখানেও প্রযোজ্য হবে, আমরা আলাদা করে করবো না, কিন্তু এখানে যে ডেল্টা ভি বাই ডেল্টা টি, ডেল্টা ভি বাই ডেল্টা টি যেটা ত্বরণ দেবে সেইটাকে ওই ছোট করে আনবো, স্পর্শকের নতি হবে। এখানেও tan থিটা ইজ ইকুয়াল টু dv dt বা তাৎক্ষণিক ত্বরণ দেবে। তাহলে যদি এটা তাৎক্ষণিক ত্বরণ হয়, প্রতি মুহূর্তে তার ত্বরণটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে অবশ্যই একটা পরিবর্তনশীল ত্বরণের উদাহরণ। এই বেসিক জিনিসগুলো আমরা শিখে গেলাম। এরপর আমরা বিভিন্ন গ্রাফে লেখচিত্রের ধরন স্টাডি করে আমাদের বলতে হবে যে কোন গতিবেগের নেচারটা কিরকম, বা কত তার তাৎক্ষণিক গতি, কত তাৎক্ষণিক ত্বরণ, সেগুলো হিসেবও করতে হবে।